ঘড়িতে বাজে রাত 1টা। রুহির চোখে ঘুম নেই। জীবন আজ কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছে। এমন জীবন তো রুহি চায়নি। চেয়েছিল একটা সাধারণ জীবন। এতটা এলোমেলো কেন হলো সব কিছু? এই ভাবনাগুলি রুহির চোখের ঘুম কেড়ে নিচ্ছে। রুহি আর শুয়ে থাকতে পারল না। মাথা বনবন করছে। রুহি উঠে ব্যালকনিতে চলে গেল। রুহির রুমের ব্যালকনির সাথে সাইফানের রুমের ব্যালকনি লাগানো। এই ব্যালকনি থেকে ওই ব্যালকনিতে সহজেই যাওয়া যাবে। পার্থক্য শুধু একটা থাই গ্লাসের। রুহি ব্যালকনিতে দাঁড়াতে ঠান্ডা বাতাসে শরীর হিম হয়ে এলো ওর। রুহি আকাশের দিকে তাকিয়ে নিজের দুঃখ বিলাস করছে। ঠিক সেই সময় কেউ একজন ওকে গভীর দৃষ্টিতে দেখছে। রুহি যখন বুঝতে পারলো কেউ ওর দিকে একদানে তাকিয়েছে, তখন ও আকাশ থেকে দিক থেকে চোখ ফিরিয়ে বলল, ঘুমাননি এখনো? রুহির প্রশ্ন শুনে মুচকি হাসল সাইফান। মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল জান, তাই ভাবলাম ব্যালকনি দিয়ে চুপি চুপি তোমাকে দেখে যাব। সাইফান, আমার মাঝে কি এমন আছে যে আপনি আমাকে এতটা ভালোবাসেন? এটা তো আমি জানি না জান, তবে অ্যালকোহলের থেকেও বেশি এডিকশন তোমার মাঝে আছে, যা আমাকে প্রতিদিন নতুনভাবে তোমায় ভালোবাসতে বাধ্য করে। সাইফান, আমি যদি 3 মাস পর চলে যাই, সত্যি যাবে? সাইফানের প্রশ্নের উত্তর দিল না রুহি। তা দেখে সাইফান বলল, তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে জান। রিকোয়েস্টের কথা শুনে রুহি তাকালো সাইফানের দিকে। সাইফান বলল, আমি এই 3 মাস তোমার সাথে একটা সুন্দর ম্যারিড লাইফ কাটাতে চাই জান। 3 মাস পর যদি তুমি চলে যাও, তাহলে যেন আমার আফসোস না হয়। এই 3 মাসকে আঁকড়ে আমি বাকি জীবন কাটিয়ে দেব। সাইফানের কথা শুনে রুহি ভীষণভাবে অবাক হলো। একটা মানুষ এমন কি করে করতে পারে? সে জানে আমি চলে যাব 3 মাস পর, তারপরও আশা রাখছে এমন কিছু। রুহিকে ভাবনায় পড়তে দেখে সাইফান বলল, রাখবে আমার রিকোয়েস্টটা জান? রুহি আমতা আমতা করতে লাগলো। কি বলা উচিত বুঝতে পারছে না। তা দেখে সাইফান রুহির ব্যালকনিতে এসে বলল, তুমি চাইলে না করতে পারো, কিন্তু আমি চাই তুমি রাজি হও। ছোট্ট একটা জীবনে এত বড় না পাওয়ার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না জান। ব্যথিত কণ্ঠে কথাটা বলল সাইফান। তা শুনে রুহি এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। সাইফানের মুখে হাসি ফুটলো রুহির কথা শুনে। ও বলল, জান, আজকে যে কি পরিমাণ খুশি হয়েছি তা হয়তো তুমি ভাবতেও পারবে না। বলে সাইফান রুহিকে হাক করলো। রুহি হেসে ফেললো সাইফানের কাণ্ডে। পরের দিন সকাল 10টা বাজে। রুহি এখনও ঘুমাচ্ছে। এদিকে ঘুমের মাঝেই রুহির নাকে কফির তীব্র গন্ধ এলো। ও কম্বল মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে আবারও গভীর ঘুম দিল। তা দেখে সাইফান হাসলো। আলতো হাতে কম্বল সরিয়ে রুহির কানে কানে বলল, বউজান, আপনার জন্য নাস্তা রেডি করেছি, তাড়াতাড়ি উঠে খেয়ে বলুন কেমন হয়েছে। কথাগুলো শুনে রুহি লাফিয়ে উঠল। অবাক হয়ে সাইফানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হয় নাই জান, তুমি চাইলে হবে। মানে 5-6টা পাবো। কথাটা শুনে রুহির কাশি উঠে গেল। সাইফান পানি এগিয়ে দিল রুহির দিকে। রুহি পানি খেয়ে মাথা ধরে কিছুক্ষণ বসে রইল। এরপর বলল, এমন ভয়ঙ্কর কাজ আর কখনো করবেন না। কি করলাম আমি? রুহি উত্তর না দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে খেতে খেতে রুহি টিভি অন করলো। তাতে রিহানের নিউজটা দেখানো হচ্ছে। রুহি নিউজটা দেখে সাইফানের দিকে তাকালো। সাইফানের চোখ টিভিতেই আবদ্ধ। চোখ মুখ দেখে স্বাভাবিকই লাগছে ওকে। তাই রুহি খাওয়া শেষ করে সাইফানকে জিজ্ঞেস করলো, আপনার অনুভূতি কি সাইফান? সাইফান উত্তর দিল না। নিজে এটাও দেখানো হলো যে রিহান অর্ণার সাথে যা করেছিল তার সম্পূর্ণ দোষ চাপিয়েছিল রিহানের চাচাতো ভাই সাইফানের নামে। অর্ণা নিজে স্বীকার করেছে সাইফান নির্দোষ। সবটা শুনে সাইফান টিভি অফ করে দিল। এরপর হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে রুহিন দীর্ঘশ্বাস নিয়ে সোফায় বসলো। দেখলো সোফার উপর সাইফান ফোনটা রাখা। রুহি এক শয়তানি হাসি নিয়ে ফোনটা নিয়ে কিছু একটা করলো, এরপর নিজের জায়গায় রেখে দিল। এদিকে সাইফানের চলে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পর কেউ এসে বেল বাজালো। রুহি গিয়ে দরজা খুলতে দেখলো মমিন সাহেব দাঁড়ানো। রুহি মমিন সাহেবকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন। মমিন সাহেব হালকা হেসে জিজ্ঞেস করলেন, মা, সাইফান কোথায়? সাইফান তো একটু আগে বাহিরে গিয়েছে, এখনো ফেরেনি। ও,
ঠিক আছে মা বলেই মমিন সাহেব যেতে নিলে রুহি ওনাকে বসতে বলে, কিন্তু একটা পার্টির কাজ থাকায় মমিন সাহেব চলে যান। রুহি দরজা লাগিয়ে সোফায় বসে এরপর ল্যাপটপ অন করে কিছু ডিজাইন তৈরি করতে শুরু করে। ঘণ্টাখানেক কাজ করার পর রুহি ল্যাপটপ রেখে চোখ বন্ধ করে বসে। তখনই প্রিশা এসে বসে রুহির পাশে। রুহি প্রিশার সাথে গল্প করতে শুরু করে। গল্পের এক পর্যায়ে প্রিশা সাইফানের কথা জানতে চাইলে রুহি বলে, সাইফান বেরিয়েছে সকালে, এখনো পেরেনি। কথাটা শুনে প্রিশা বলে, চিন্তা করো না ভাবি, ভাইয়া যখন কষ্ট পায় তখন লেকের পাড়ে গিয়ে চুপচাপ বসে থাকে, যতক্ষণ না মন ভালো হয়, একটু পরেই হয়তো ভাইয়া ফিরবে। কথাটা বলেই প্রিশা উঠে নিজ রুমে চলে যায়। প্রিশার কথা শুনে রুহির চিন্তা দূর হয় না। রাত 11টায় বাসায় ফিরে সাইফান। রুহি রুমে বসে বসে জামা কাপড় গোছাচ্ছিল। সাইফান এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে রুহি জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন সারাদিন? একটু ব্যস্ত ছিলাম। কী কাজে ব্যস্ত ছিলেন? সাইফান উত্তর করলো না। রুহি আবারও জিজ্ঞেস করলো। এবারও সাইফান কোনো উত্তর দিল না। তা দেখে রুহি বলল, আপনি এমন করলেন না আমার সাথে, মনে রাখবেন আর কখনো কিছু জিজ্ঞেস করবো না। কথাটা বলে রুহি রুম থেকে চলে গেল। সাইফান এক দীর্ঘশ্বাস নিয়ে রুহির পিছু পিছু গেল। রুহি সোফায় বসে ছিল, সাইফান গিয়ে রুহির পাশে বসলো। রুহি উঠে চলে গেল। রুহি গিয়ে কিচেনে কাজ করতে লাগলো। সাইফান কিচেনে গিয়ে রুহির পিছু পিছু গুড়গুড় করতে লাগলো। তা দেখে রুহি সাইফানের হাতে চামচ দড়িয়ে দিয়ে বের হয়ে আসলো কিচেন থেকে। এবার রুহি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিতে নিলে সাইফান বাধা দিল। রুহি সাইফানের শক্তির সাথে ফিরে উঠল না। রুহি ব্যালকনিতে চলে গেল। শীতকালের ঠান্ডা বাতাসে রুহির কোমর পর্যন্ত চুলগুলো উঠতে লাগলো। সাইফান পিছন থেকে এসে রুহির হাতে ঝিলমিল বেলুন দিল 3টা। রুহি বেলুনগুলো নিল। তখন সাইফান রুহিকে বলল, জান সরি, আমার মন খারাপ হয়েছিল বিধায় আমি একা থাকতে চেয়েছিলাম। কষ্ট পেয়েছ? রুহি মাথা নাড়িয়ে না করলো। সাইফান এবার রুহিকে নিজের মুখে মুখে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে জান? বাবা এসেছিল শুনেছিলাম। আপনাকে খুঁজতে এসেছিল। আমার কথা হয়েছে বাবার সাথে। বাবা তোমাকে ধন্যবাদ দিতে এসেছিল। তোমার জন্যই ওনার সব সত্যটা স্বীকার করেছে, আর তাই আমি মিথ্যা কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। লাভ ইউ জান। বলেই সাইফান রুহিকে একটা গিফট বক্স দিয়ে বলল, নিউ ইয়ার গিফট জান। রুহি বক্সটা খুললো, দেখলো একটা পেন্ডেন্ট আর একটা রিং দিয়েছে। এগুলো দেখে রুহি কিছু বলতে নিলে সাইফান বলল, এগুলো তোমার জান। এই 3 মাসে আমি তোমাকে আমার ইচ্ছে মতো অনেক গিফট দেব, তুমি সব নিবে, কারণ এটা তোমার অধিকার। আমি তোমাকে আমার ইচ্ছে মতো সাজাবো জান। কথাটা বলে সাইফান পেন্ডেন্টটা ফুরিয়ে দিল রুহিকে। এরপর রিংটাও পড়ালো। রুহি শুধু দেখলো সাইফানের আনন্দটা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2 মাস 12 দিন। এই 2 মাসে সাইফানের হাজারো পাগলামির স্বাদ নিয়েছে রুহি। কখনো রাত 3টা বাজে ঘুরতে বের হয়েছে, কখনো সারাদিন শপিং করেছে, আবার কখনো দুজনে মিলে কুয়াশার মাঝে গল্প করতে করতে কাটিয়ে দিয়েছে পুরো রাত। রুহির এক্সাম শুরু হওয়ায় সাইফানও সারা রাত জেগে রুহির সাথে বসে থাকে। আজ রুহির লাস্ট এক্সাম শেষ করে রুহি বের হতেই দেখলো একগুচ্ছ হার্ট শেপের বেলুন হাতে দাঁড়িয়ে আছে সাইফান। রুহির মুখে হাসি ফুটলো সাইফানকে দেখে। ও ছুটে এসে সাইফানের হাত থেকে বেলুনগুলো নিল। সাইফানকে দেখে আশেপাশে কয়েকজন মেয়ে আর চোখে ওকে দেখতে লাগলো। তা খেয়াল করে রুহি সাইফানকে বলল, আপনাকে আজকে কালো শার্ট পরে আসতে কে বলেছে? কেন জান, ভালো দেখাচ্ছে না? তুমিই তো বলো কালো শার্টটা আমাকে সব থেকে বেশি সুন্দর লাগে। রুহির রাগ বাড়লো। ও সাইফানের হাত ধরে ক্যাম্পাস থেকে বের হয়ে এলো। তা দেখে সাইফান জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? ওই মেয়েগুলোর তাকানোটা খেয়াল করেছেন? রুহির কথা শুনে সাইফান মুচকি হাসলো। রুহির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জেলাস ফিল করছো জান? সাইফানের কথা শুনে অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো রুহি। সাইফান বেশ উপভোগ করলো বিষয়টা। এরপর বলল, চলো যান। কোথায়? বাইকে ওঠো, এরপর বলছি। রুহি বাইকে উঠল। সাইফান বাইক স্টার্ট দিতে দিতে বলল, বলেছিলাম না জান, যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেদিন তোমার একটা ইচ্ছা পূরণ করব। আর সারাদিন বাইকে করে আমরা ঘুরবো। সত্যি? জান।
রুহির ভীষণ আনন্দ হলো। ওর হাতে থাকা বেলুনগুলো বাতাসের তালে তালে উড়ছে। রুহি সাইফানকে শক্ত করে জড়িয়ে ধরল। না চাইতেও রুহির অনেক স্বপ্ন পূরণ করেছে সাইফান। রুহির এলোমেলো রংহীন জীবনে এক বিন্দু আশার আলো হয়ে এসেছে এই মানুষটা। রুহির যে অনেক মায়া জন্মে গেছে এই মানুষটার উপর। রুহির এখন ইচ্ছে করে এই মানুষটার সাথে অনেক বছর বাঁচতে, ইচ্ছে করে তার সব পাগলামিতে সাথ দিতে। কেন যেন সাইফানকে ডুবে থাকার এক বাজে অভ্যাস হয়ে গিয়েছে রুহির যে যায় না এই অভ্যাস থেকে বের হতে। রুহির ভাবনার মাঝে সাইফানের ফোন বাজতে লাগলো। প্রায় কয়েকবার রিং হয়ে ফোনটা কেটে গেল। এভাবে আরও দুবার রিং হয়। রুহি সাইফানকে বলল, ফোনটা ধরুন। উফ, আজকে কোনো কাজ করতে চাই না জান। আজকে সারাদিন তোমার নামে। আরে ভাবা দরকারি ফোন হতে পারে, ধরুন না। রুহির কথা শুনে সাইফান ফোন বের করে এক পলক ফোনের দিকে তাকাতেই রুহি চিৎকার দিয়ে বলল, সাইফান সামনে তাকান। সাথে সাথে সাইফান সামনে তাকাতেই দেখলো একটা ট্রাক খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে আসছে। সাইফান অনেক চেষ্টা করলো পাশ কাটানোর, কিন্তু পারল না। ট্রাকটা যেন ওদের আজ ফিসে ফেলবে বলেই পণ করেছে। সাইফান যখন বুঝলো আর কিছু করার নেই, তখন নিজের জ্যাকেটটা রুহিকে পরে নিতে বলল। রুহি পরে নিল। এরপরেই সাইফান রুহিকে নিয়ে চাপ দিল বাইক থেকে। রুহিকে আঁকড়ে ধরেছিল সাইফান। বিদের সমস্ত কিছু সাইফানের উপর দিয়েই গেল। শেষবারের মতো চোখ বন্ধ করতে করতে সাইফান উচ্চারণ করলো, ভালোবাসি জান। 3 মাস পর, আজ পুরো 3 মাস পর রুহির সমস্ত ট্রিটমেন্ট শেষ হয়েছে। রুহি আজ বাসায় যাবে। সেদিন অ্যাক্সিডেন্টের পরে এই 3 মাস রুহি ছিল হসপিটালে। আজ পুরোপুরি সুস্থ হয়েও বাসায় ফিরবে। এই কয়েকদিন রুহি নিজেকে কেবিনের ডক্টর এবং নার্স ছাড়া অন্য কাউকে দেখিনি। আজ যখন ও রেডি হলো বাসায় ফেরার জন্য, তখনই মুমিন সাহেব এসে হাজির হলো। রুহি মুমিন সাহেবকে দেখে ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল সাইফান কোথায়, কেমন আছে ও? সাইফানের কথা শুনে মুমিন সাহেব চুপ করে রইলেন। তা দেখে রুহির মনে কো ডাকতে লাগলো। আবারও জিজ্ঞেস করলো সাইফানের কথা। এবার মুমিন সাহেব বললেন, সেদিন আমরা তোমাকে বাঁচাতে পারলেও সাইফানকে বাঁচাতে পারিনি মা। মুমিন সাহেবের কথাটা বজ্রপাতের মতো ঠেকলো রুহির কানে। হুট করে রুহির সমস্ত নিউরনগুলো যেন থেমে যেতে লাগলো। রুহি বুকে ব্যথা অনুভব করতে লাগলো। ও কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, সাইফান কোথায় আঙ্কেল? মুমিন সাহেব নিচু স্বরে বললেন, আমাদের পারিবারিক কবরস্থানে সাইফানকে সমাহিত করা হয়েছে মা। সাইফান নেই। কথাটা শুনে রুহির পুরো শরীর অবশ হয়ে যেতে লাগলো। বুকের মাঝে এক অদ্ভুত কষ্ট অনুভব করলো। মুমিন সাহেব দেখলেন রুহি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তিনি দ্রুত রুহিকে বসালো বেডে। এরপর পানির গ্লাস এগিয়ে দিতেই রুহি বলল, আমি সাইফানের কাছে যেতে চাই আঙ্কেল। সেটা কিভাবে সম্ভব না? প্লিজ আঙ্কেল। মুমিন সাহেব রাজি হলেন রুহিকে নিয়ে যাওয়ার জন্য। তিনি রুহিকে নিয়ে নিজেদের পারিবারিক কবরস্থানে পৌঁছালেন। কবরস্থানের ভিতরে প্রবেশ করতে রুহির চোখ ঝাপসা হয়ে গেল। কান্না যেন গলায় দলা পাকিয়ে আসছে। রুহি খুব করে চেষ্টা করছে নিজেকে সামলানোর। দাঁত খিচে রুহি কান্না আটকানোর চেষ্টা করে এগিয়ে যাচ্ছে মুমিন সাহেবের সাথে। দুই পাশে কবর এবং মাঝখান দিয়ে রাস্তা। সাইফানের কবরের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন মুমিন সাহেব। রুহি মুমিন সাহেবকে দাঁড়াতে দেখে সামনের কবরটার দিকে তাকালো। রুহির দুনিয়া যেন থমকে গেল। সাইফান আর নেই। এই দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে মানুষটা। এখন আর কেউ জান জান করে জ্বালাবে না, না খেয়ে থাকলে যত্ন করে খাওয়াবে না, ঘুম না এলে মাথায় বিলি কেটে দিবে না। এক পলকে সবটা শেষ হয়ে গেল। রুহি মানতে পারছে না কিছুতেই। রুহি আর কষ্ট আটকে রাখতে পারছে না। মন চাইছে নিজেকে শেষ করে দিতে। দুনিয়াতে তো এই একটা মানুষই ছিল রুহির জন্য, যার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। রুহি সাইফান বলে এক চিৎকার দিয়ে বসে পড়ল কবরের পাশে। আর্তনাদ করতে করতে লাগলো, আপনি এমনটা কিভাবে করতে পারলেন সাইফান? আমাকে একা ফেলে কিভাবে আপনি চলে গেলেন? আপনাকে ছাড়া আপনার রুহি কিভাবে বাঁচবে? আপনার মতো নিঃস্বার্থভাবে যে কেউ ভালোবাসবে না আমাকে। আমি কোথায় যাব এখন? আমার যে খুব যন্ত্রণা হচ্ছে সাইফান, আপনি আসবেন না? রুহির আর্তনাদে ভারী হয়ে উঠল চারিপাশ। মুমিন সাহেব চশমার আড়ালে নিজের চোখের পানি মুছে নিয়ে রুহিকে বললেন, মা চলো, আমাদের যেতে হবে। যাওয়ার কথা শুনতে রুহি রেগে গেল। আমি সাইফানকে রেখে যাব না আঙ্কেল। ও আমাকে ছাড়া একা কিভাবে থাকবে? মুমিন সাহেব বাসা খুঁজে ফেলেন না।
রুহিকে কিছু বলা। রুহি সাইফানের কবরের পাশে শুয়ে মোমিন সাহেবকে বলল, এখানে আরেকটা কবর তৈরি করুন আঙ্কেল, আমিও থাকবো সাইফানের সাথে। মোমিন সাহেব বাকরুদ্ধ হয়ে পড়লেন রুহির কথা শুনে। তিনি রুহিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন। সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, রুহিকে নিয়ে যেতে পারলেন না মোমিন সাহেব। রুহির অবস্থা দেখে মোমিন সাহেব চিন্তায় পড়ে গেলেন। ছেলেকে হারিয়েছেন, কিন্তু এই মেয়েটা তো বেঁচে আছে, ওকে তো এভাবে ফেলে দিতে পারেন না তিনি। মোমিন সাহেব রুহির দিকে তাকিয়ে দেখলেন রুহি বুকে হাত দিয়ে সাইফানের কবরের দিকে তাকিয়ে কথা বলছে। তিনি রুহিকে বললেন, তোমার সাইফান কিন্তু কখনো চাইতো না এই ঠান্ডার মধ্যে তুমি অসুস্থ শরীরে এখানে বসে থাকো। কথাটা যেন ওষুধের মতো কাজ করলো। রুহি উঠে দাঁড়ালো, এরপর বলল, সাইফানকে ফিরিয়ে আনবেন আঙ্কেল? আমি আর কখনো বাইকে উঠতে চাইব না, প্লিজ আঙ্কেল। বলেই রুহি কান্নায় ভেঙে ফেলল। গত কয়েক বছরে যে মেয়ের চোখের পানি কেউ দেখেনি, আজ তার কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। একে কি বলে তবে ফের হারানোর যন্ত্রণা। রুহি একটা সময় কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। মোমিন সাহেব রুহিকে নিয়ে দ্রুত হসপিটালে গেলেন। ডক্টর রায়হান রুহির চেক আপ করে জানালেন রুহির অবস্থা খারাপ। রুহির শ্বাসকষ্ট শুরু হয়েছে। না চাইতে মোমিন সাহেব বললেন, মেয়েটাকে বাঁচিয়ে দিন ডক্টর, আমার ছেলের একমাত্র পছন্দের মানুষও, ওর মাঝেই আমি আমার ছেলের না থাকা ভুলে থাকতে চাই। ডক্টর রায়হান মুখ মলিন করে বললেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। বলে তিনি আইসিইউর ভেতরে গেলেন। কেটে গেল 3 ঘন্টা। রুহির অবস্থা আরও খারাপ হতে লাগলো। ডক্টর রায়হান 3 ঘন্টা পর আইসিইউ থেকে বের হয়ে জানালেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পেশেন্টের নিজের বাচ্চার ইচ্ছা না থাকলে আমরা কিছুই করতে পারবো না। উনি তো রেসপন্সই করছেন না। খুব বড় একটা শক হয় এমন হয়েছে বলে আমরা ধারণা করছি। কথাগুলো শুনে মোমিন সাহেব অবাক হলেন। একটা সময় তিনি সাইফানের জন্য রুহির সাথে কড়া ব্যবহার করেছিলেন। মনে মনে তিনি চাইতেন রুহি যেন চলে যায় তার ছেলের জীবন থেকে, অথচ আজ এই মেয়েটি তার ছেলের জন্য বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে। মোমিন সাহেব ডক্টর রায়হানকে জিজ্ঞেস করলেন, কী করলে মেয়েটি সারভাইভ করবে ডক্টর? যার জন্য ওনার এই অবস্থা, তাকে যদি আনা যায় তবেই পেশেন্টকে বাঁচানো সম্ভব। মোমিন সাহেব চিন্তায় পড়ে গেলেন কথাটা শুনে। তিনি হসপিটাল থেকে তপ্ত পায়ে বেরিয়ে গেলেন। মোমিন সাহেব বাড়িতে ফিরে বেল দিতে ওনার স্ত্রী খোদেজা বেগম দরজা খুলে দিলেন। মোমিন সাহেবকে চিন্তিত দেখে খোদেজা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? খোদেজা, সিএম কোথায়? এত বছর পর সিএমের নাম শুনে খোদেজা বেগম চমকালেন। আজ থেকে 10 বছর আগে যে ছেলেকে ত্যায্য করেছিলেন মোমিন সাহেব, আজ তার খোঁজ করার কারণ কি? কথাটা ভেবে খোদেজা বেগম জিজ্ঞেস করলেন, সিএম কোথায় তা আমি জানি না। মিথ্যা কথা, তুমি আজও আমার আড়ালে ওই কুলাঙ্গারের সাথে যোগাযোগ রাখো, তা আমি ভালো করেই জানি। খোদেজা বেগম ডোক গিললেন। মোমিন সাহেবের কথা শুনে মোমিন সাহেব হুঙ্কার ছেড়ে বললেন, আমাকে বলো খোদেজা, কোথায় আছি সিএম? কি দরকার ওকে? আবার মারবেন ওকে? কি এমন করেছিল আমার ছেলেটা? তাচ্ছিল্যের হাসি হাসলেন মোমিন সাহেব। এরপর বললেন, বাবার আলমারি থেকে টাকা চুরি করে নেশা করতো তোমার ছেলে। আমার সাইফানের পুরোপুরি বিপরীত তোমার ছেলে, শুধু চেহারাটা এক। আমার সাইফানের 1 মিনিটের ছোট ও। আজ শুধু মাত্র রুহির জন্য ওকে আমার লাগবে। রুহির নাম শুনতে খোদেজা বেগমের কপালে বাজ পড়ল। তিনি জিজ্ঞেস করলেন, রুহি সেই মেয়েটা না যাকে সাইফান ভালোবাসত? হ্যাঁ, মেয়েটা বাঁচবে না হয়তো, তবুও আমি একটা শেষ চেষ্টা করব। কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন মোমিন সাহেব। সময় পেরিয়ে গেছে অনেকটা। প্রায় 3 দিন পর রুহি ঘুমের মাঝে অনুভব করলো ওকে কেউ ডাকছে। ডাকটা একটু এতটাই তীব্র ছিল, রুহির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতে ওর পাশাপাশি একজনকে দেখে থমকে গেল রুহি। মনে হতে লাগলো ও কোনো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন কিভাবে সম্ভব? মানুষটা যে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর সাথে কথা বলছে। রুহি কিছু বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলো ওর পাশাপাশি মানবটির দিকে, যাকে দেখতে হুবহুব সাইফানের মতো। তবে কি সাইফান বেঁচে আছে? রুহি এবার হাতের সাহায্যে অক্সিজেনের মাস্কটা খুললো। তা দেখে সিএম বলল, খুলো না। আপনি বেঁচে আছেন? ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো রুহি। উত্তরে মাথা নাড়িয়ে হাঁ করলো সিএম। রুহি যেন জান ফিরে পেল। ওর মনে লাগলো সেদিনের ঘটনা। ও জিজ্ঞেস করলে, তাহলে ওর ওই কবরটা কার ছিল? এবার সিএম চুপ করে গেল। তা দেখে রুহি আবারও একই কথা জিজ্ঞেস করলো। সিএম আমতা আমতা করে বলল, ওটা তোমার স্বপ্ন ছিল। অসুস্থ তুমি, তাই এমন স্বপ্ন দেখেছিলে।
আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি। রুহি খুশি হলো। সিএমকে জড়িয়ে ধরতে গেলে হাতের ক্যানোলায় টান লাগলো। বিদায়ও জড়িয়ে ধরতে পারলো না। সিএম ব্যাপারটা খেয়াল করে বলল, তুমি রেস্ট নাও, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। সিএম কেবিন থেকে বের হলো। মুমিন সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভাইয়ের জন্য আমি এই কাজটা করছি, আপনার জন্য না। শুনে ভালো লাগলো যে যেই ভাইকে এত হিংসা করতে আজ তার মৃত্যুর পর এতটা ব্যথিত হয়েছে। ধন্যবাদ তোমাকে। বেশি কিছু চাই না, শুধু রুহির সুস্থ হওয়া পর্যন্ত সাইফান সেজে থাকো, এরপর চলে যাও আবার। বলেই সিগারেট ধরালো সিএম। মুমিন সাহেব সিগারেটের গন্ধ নিতে পারেন না, এর উপর একটা হসপিটাল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, এটা একটা হসপিটাল, বাহিরে যাও বলছি। পারবো না বলেই সিএম বসে পড়ল। মুমিন সাহেব রাগান্বিত হয়ে বললেন, আমার কথা না রাখো, অন্তত বাকি রুগীদের কথা ভেবে বাহিরে যাও। এবার সিএম উঠে বাহিরে চলে গেল। জেলে বসে আনন্দে আত্মহারা হচ্ছে রিহান। যতই হোক ওর সব থেকে বড় শত্রু রুহিকে শেষ করতে না পারলেও সাইফানকে মেরে জীবন্ত লাশ তো বানাতে পেরেছে রুহিকে। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে রিহানের কাছে। রিহান খুশি হতে দেখে জেলার আব্দুল অবাক হলো। তখনই অফিসার রিবব এসে বলল, আব্দুল, রিহানকে বের করে দাও, ও জামিন পেয়েছে। আব্দুল রিহানকে সেল থেকে বের করল। রিহান বের হয়ে সব ফর্মালিটি শেষ করে থানা থেকে বের হতেই গাড়ি নিয়ে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হলো। তিশাকে হাক করে রিহান গাড়িতে উঠলো। তিশাও রিহানের পাশে সিটে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে রিহান বাঁকা হাসলো মনে মনে। রুহি সব সত্য জানলেও তিশার সাথে আমার বৈবাহিক জীবন সম্পর্কে তুমি জানো না, অবশ্য কেউই জানে না। আর তাই তো একটু সময়ে ট্রাম্প কার্ডের মতো কাজে লাগালো ওকে। ভাবনা শেষে রিহান তিশাকে বলল, লাভ ইউ বেবি। 15 দিন পর আজ রুহি বাসায় ফিরেছে। রুহি এখন পুরোপুরি সুস্থ। রুহিকে সুস্থ দেখে মুমিন সাহেব চিন্তায় পড়ে গেলেন, কেননা এবার তো সিএম চলে যাবে। সিএম চলে গেলে রুহি আবারও অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু কি করা উচিত? কথাগুলো ভাবতে ভাবতে রুমের মাঝে পায়চারি করছে মুমিন সাহেব। ঠিক তখনই মুমিন সাহেবের ফোনে কল করেন ম্যানেজার সাহেব। মুমিন সাহেব কল রিসিভ করতে ম্যানেজার বলে, স্যার, কোম্পানির নতুন এমডির প্রয়োজন, সব কাজ পড়ে আছে। সাইফান স্যার নেই বলে আমার অনেকগুলো ডিল হাতছাড়া করেছি। এভাবে চললে এই মাসে কোম্পানি দেউলিয়ে হয়ে যাবে। ম্যানেজার কথা শুনে মুমিন সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিছু হবে না কোম্পানি, সাইফান নেই তো কী হয়েছে, রুহি তো আছে। আমি কালই আসছি অফিসে রুহিকে নিয়ে। বলেই মুমিন সাহেব ফোন কেটে দিলেন। মনে মনে এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি কোম্পানির জন্য রুহি থেকে যোগ্য ব্যক্তি আর কাউকে দেখছি না, তাই আমার যা ভালো মনে হয় আমি তাই করছি। আমার ছেলের সাজানো কোম্পানিকে আমি শেষ হতে দিব না। দুপুর 2টায় রুহি রুমে বসে বসে কাপড় গোছাচ্ছিল। তখনই সিএম রুমে এলো। রুহির সামনে গিয়ে বসে বলল, আমাকে যেতে হবে রুহি। কোথায় যাবেন? যেখানে আমার শিকড় সেখানে আমাকে যেতেই হবে। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। সিএম একটা দীর্ঘশ্বাস নিল। বলল, আমি একটা কাজে কয়েকদিনের জন্য শহরের বাইরে যাব। ও, কোথায় যাবে? যাওয়ার আগে বলবো। আচ্ছা। রুহি আবারও কাজে মন দিল। তখনই মুমিন সাহেব দরজায় নক করলেন। রুহি মুমিন সাহেবকে দেখে উঠে দাঁড়ালো। বলল, ভেতরে আসুন আঙ্কেল। মুমিন সাহেব ভেতরে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। কী দায়িত্ব আঙ্কেল? কোম্পানির এমডি হতে হবে তোমাকে। কিন্তু সাইফান থাকতে আমি কেন এমডি হব আঙ্কেল? রুহির প্রশ্নে মুমিন সাহেব সিএমকে সুখের ইশারা দিলেন। তা দেখে সিএম রুহিকে বলল, আমি সেই অফিসের দায়িত্বটা কিছুদিন তুমি সামলাও। আর তাছাড়া বললাম না যে আমি শহরের বাইরে যাব, তখন তো কেউ একজনকে লাগবে সব সামলানোর জন্য। সিএমের কথায় রুহি চুপ করে গেল। মুমিন সাহেব রুহিকে আরও কিছুক্ষণ বোঝালেন। এরপর রুহি রাজি হলো। বিকেলেই উকিল আসবেন সমস্ত কাগজপত্র নিয়ে। দেখতে দেখতে সময় কেটে গেল আরও 1 মাস। রুহি অফিস সামলানোর সাথে সাথে পড়াশোনাও করছে। তবে এবার রুহি সব কিছু সামলানোর পর একটা শূন্য অনুভব করছে। রুহির মনে হচ্ছে একা, ওর পাশে কেউ নেই। আর এমনটা মনে হবে নাই বা কেন? সিএম তো আর সাইফান না। তাই রুহির ব্যস্ত জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রুহি সকালে অফিস পৌঁছায়, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরে পড়াশোনা করে রাত পর্যন্ত। এরপর ঘুমিয়ে পড়ে। সিএমের সাথে ওর দেখাই হয় না বললেই চলে। অফিসে থাকতে রুহি কয়েকবার সিএমকে কল করলেও সিএম রিসিভ করে না, কাজের বাহানা দিয়ে ইগনোর করে। এভাবে রুহির দিন চলছে। রুহি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এই ব্যস্ত শহরে ওর কথাগুলো শোনার জন্য কেউ নেই।
রুহির মনে হয় সাইফান ভীষণভাবে পাল্টে গেছে। এখন আর আগের মতো জান বলে ডাকে না, হুটহাট রুহিকে নিয়ে ঘুরতে বের হয় না, রুহির সাথে গল্প করে না, সময় কাটায় না। সাইফানের পরিবর্তন রুহিকে ভীষণ কষ্ট দেয়, আর তাই প্রতিদিন ঘুমানোর সময় রুহির বালিশ ভিজে যায়, অশ্রু জ্বলে। আজও তার ব্যতিক্রম নয়। সময়ের স্রোতে কেটে যায় আরও কয়েক মাস। অ্যাক্সিডেন্ট আরও প্রায় হয়ে যায় 1 বছর। রুহির সাথে এখন সপ্তাহে শুধু একদিন সিএমের দেখা হয়, তাও সেটা শুক্রবারে। রুহি অফিস সামনে, পড়াশোনার সামনে নিজের যত্ন নিতে পারে না এখন। আগের থেকে বেশ অনেকটা শুকিয়ে গেছে রুহি, কোমর পর্যন্ত চুলগুলো অযত্নে ওভাবে ফিট পর্যন্ত আছে এখন। আজ প্রায় 3 মাস পর রুহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর নিজের খুদ বের করছে। ঠিক সেই সময় রুহির কিছু একটা মনে পড়তেও সাইফানের রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। রুহি সিএমকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ছাদে। শীতের রাতে ঠান্ডা বাতাসে রুহি শীত করতে লাগলো, তবুও রুহি সিএমের পিছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে সিএম পিছন ফিরে রুহিকে দেখে চমকালো। তা দেখে রুহি বলল, সাইফান, আমি আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। আমি সত্যি সাইফান তো? রুহির প্রশ্ন চমকে গেল। সিএম হাতে থাকা সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ আমি আপনাকে চিনতে পারছি না সাইফান। আমার মনে হচ্ছে আপনার রূপে অন্য কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে আমি চিনি না। আপনাকে আমার বড্ড অচেনা লাগে সাইফান। অ্যাক্সিডেন্টের 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আপনি কোনো দিন ভালো করে তাকাননি আমার দিকে, জান বলে ডাকেননি, আমার পাশে বসে আমার নিঃসঙ্গতার সঙ্গী হননি। কেন সাইফান এই পরিবর্তন আপনার? রুহির অভিযোগের উত্তর নেই সিএমের কাছে। মমি সাহেবের অনেক রিকোয়েস্ট সিএম রুহির সামনে এখনও আছে, না হলে তো কবেই চলে যেত। রুহির এই সমস্ত অভিযোগের কি জবাব দিবে ওর? সাইফান নয়। সিএম রুহির সামনে থেকে সরে গিয়ে ছাদের এক কিনারা দাঁড়ালো। এরপর একটা সিগারেট ধরিয়ে মনে মনে নিজেকে নিজে বলল, আমি জীবনে কিছু পাইনি অবহেলা ছাড়া। সবসময় সাইফান ভাইয়াকে হিংসা করতাম যে আমি কেন ওর মতো হতে পারিনি। আজ যখন জীবন আমাকে সুযোগ দিছে সাইফান ভাইয়ার জায়গাটা নেওয়ার, তাহলে কেন আমি এই সুযোগ হাতছাড়া করব? একটা সুন্দর জীবন তো আমিও ডিজার্ভ করি। কথাগুলো বলে সিএম রুহিকে বলল, বিয়ে করবে আমাকে? রুহি থমকালো, চোখ ঝাপসা হয়ে এলো, কান্না গলায় দলা পাকিয়ে আসতে লাগলো। বিদে রুহি গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। রুহির কাছে কোনো উত্তর না পেয়ে সিএম আবারও জিজ্ঞেস করলো। এবার রুহি মাথা নাড়িয়ে হাঁ করলো। সিএম বলল, তাহলে কালকেই বিয়েটা হবে? কালকেই? বলেই সিএম হন হন করে ছাদ থেকে নেমে গেল। একটা ভালো জীবন শুরু করার এটাই সময়। সিএম যে দেরি করতে চায় না। সিএম হয়ে না, সাইফান হয়ে না হয় বাকি জীবন কাটাইব, এতে ক্ষতি কি? কথাগুলো ভাবতে ভাবতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল সিএম। এদিকে রুহি এখনো ছাদেই দাঁড়িয়ে আছে। রুহির ইচ্ছে করছে না বিয়েটা করতে। এক প্রকার মন আর মস্তিষ্কের যুদ্ধ চলছে যেন। কিন্তু না, রুহি আর দেরি করতে চায় না। এমনিতেই অনেক জ্বর বয়ে গিয়েছে ওদের জীবনে। এবার একটা সুস্থ স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক হোক, এটাই চাওয়া রুহির। কথাগুলো ভেবেই রুহি আকাশের দিকে তাকালো। চারটা ঢাকা পড়ে আছে মেঘের আড়ালে। রুহি সেই ছাদের উদ্দেশ্যে বলল, আমি আমার জীবনের সব থেকে বড় ডিসিশন আজ নিয়েছি ছাদ। তোমার মতো আমিও কারোর আলোয় আলোকিত হতে চলেছি। অভিনন্দন জানাবে না আমি? নিজের অদ্ভুত কর্মকাণ্ডে রুহি নিজেই ফিক করে হেসে ফেলল। পরের দিন সকালে মুমিন সাহেব সিএমের সাথে কথা বলছেন নিজ রুমে। মুমিন সাহেব সিএমের কাছে বিয়ের কথা শুনেই জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই বিয়ে করতে চাও? রুহি কখনো সিএমকে ভালোবাসতে পারবে না। তোমার মাঝে সবসময় সাইফানকে খুঁজবেও। মেনে নিতে পারবে তুমি সেটা? তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এই 1 বছরে তুমি নিজের নেশা করা কমাতে পেরেছ, এটাই অনেক। আর রুহি সুস্থ আছে তোমার জন্য, তাই আমার মনে হয় বিয়েটা হলে মন্দ হয় না। কথাটা বলেই মুমিন সাহেব সিএমের মাথায় হাত রাখলেন। সিএম অবাক হলো মুমিন সাহেবের ব্যবহারে। সময় গড়ালো বিকাল পর্যন্ত। রাত 9টায় বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে, তাই বিকাল 5টা বাজতেই রুহি চলে গেছে পার্লারে রেডি হতে। পার্লারের রাশ থাকায় রুহি রেডি হতে একটু দেরি হলো। সন্ধ্যা 7:45 রুহি পার্লার থেকে বের হয়ে প্রিশাকে বলল, চলো বাসায় যেতে হবে। দ্রুত রেডি হয়ে গেছে। ভাবি, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি চুলটা বেঁধে আসছি। আচ্ছা বলে রুহি গাড়িতে গিয়ে বসলো। রুহির ঘুম পেয়ে গেল বসে থাকতে থাকতে, তাই ও ভাবলো প্রিশার আসতে আসতে একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেহেতু আজ অনেক সকাল সকাল উঠে হয়েছে, তাই ঘুম পাওয়াটা স্বাভাবিক। রুহি ছিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো। রুহির ঘুম ভাঙলো রাত 11টায়। ঘুম ভাঙতেই রুহি ধরপড় করে উঠে বসলো। চারিদিকে এক পলক তাকাতেই রুহি বুঝলো ও একটা রুমে আছে। এর মানে ওরা বাসায় পৌঁছে গেছে। কিন্তু কখন? কেউ ডাকেনি কেন? কথাটা ভেবে রুহি প্রিশাকে ডাকলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। রুহি এবার হালকা ভয় পেতে লাগলো। ও জিজ্ঞেস করলো, কেউ আছেন? রুমের লাইটটা
অফ কেন? আমি কোথায় আছি? জবাবে অনেকক্ষণ পর রুহি শুনল, ওয়েলকাম টু দ্য হেল জান। জান কথাটা এসে বাড়ি খেল রুহির কানে। ওর মনে হলো বহুদিন পর নিজের সেই চিরচেনা ডাক্তারও শুনেছে। কেউ ডাক্তার, অধিকারী শুধুমাত্র ও নিজে। কথাগুলো ভেবে রুহি বলল, সাইফান। উত্তরে এক হাসির আওয়াজ শুনল রুহি। এরপরই রুমের লাইটটা জ্বলে উঠল। হালকা নীল আলোতে রুহি পুরো রুমটা ভালো করে দেখতে ব্যস্ত। ঠিক সেই সময় রুমের দরজা খুলে ভেতরে এলো সাইফান। রুহির মনে হতে লাগলো ও স্বপ্ন দেখছে। সেই সেনা সাইফান যেন ওর সামনে আজ আবারও এসে দাঁড়িয়েছে। রুহি খুশি হয়ে সাইফানের কাছে দৌড়ে যেতে সাইফান রুহিকে হাতের ইশারায় থামিয়ে দিল। তবে রুহি থামল না। সাইফান রুহির কাণ্ডে কিছুক্ষণ চুপ থেকে বলল, এতই যখন আমাকে চাও তাহলে অন্য কাউকে বিয়ে কেন করতে যাচ্ছিলে? তুমি জানো না তুমি একান্ত আমার ব্যক্তিগত। তুমি কিভাবে পারলে আমাকে এই যন্ত্রণা দিতে যান? রুহি বেশ অবাক হলো সাইফানের কথাটা শুনে। ও জিজ্ঞেস করলো, এসব আপনি কি বলছেন? আমি অন্য কাউকে কেন বিয়ে করব? আমি তো আপনাকে। রুহিকে থামিয়ে দিল সাইফান। রুহিকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে বলল, যে সাইফান তোমাকে ভালোবাসে সে আর যায় যে সাইফান গত 1 বছর ধরে তোমার সাথে আছে, তাদের মধ্যে কি কোনো মিল ছিল জান? এবার রুহি ভাবনায় পড়ে গেল। একই প্রশ্ন তো ওর মাথায় এসেছিল। রুহিকে ভাবনায় পড়তে দেখে সাইফান রুহির কাঁধে হাত রেখে রুহির চোখের দিকে তাকালো, বলল, লুক অ্যাট মাই আইস। রুহি তাকালো। সাইফান আবারও বলল, পার্থক্য বুঝতে পারছো জান? রুহি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আপনার চোখ ব্রাউন হলো কিভাবে? আপনার চোখ তো ব্ল্যাক কালার ছিল। রুহির উত্তরে হতাশ হলো সাইফান। তুমি যাকে সাইফান ভেবে বিয়ে করতে যাচ্ছিলে সে আমার যমজ ভাই সিয়াম। রুহি চমকালো। এবারও বুঝতে পারলো কেন এতদিনও সাইফানকে চিনতে পারেনি, কেন সবসময় মনে হতো সাইফানের চেহারায় অন্য কেউ ওর সামনে দাঁড়ানো। রুহি সাইফানের সামনে গিয়ে দুহাত সাইফানের 2 গালে রেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি শুধু আপনাকেই ভালোবাসি সাইফান। রুহির ভালোবাসি কথায় আর সাইফানের মন গড়ল না। যে কথাটা শোনার জন্য সাইফান এতদিন অপেক্ষা করেছে, আর সে কথায় সাইফানের মন গড়ল না। রুহির 2 হাত সরিয়ে দিয়ে সাইফান দূরে সরে দাঁড়ালো। জান, আমার ভালোবাসা ব্যর্থ। কেন জানো? আমার অনুপস্থিতিতে তোমাকে আমার শূন্যতা অনুভবই করায়নি। তুমি বুঝতে পারোনি আমি নেই। আমি ব্যর্থ জান। কথাটা বলেই সাইফান রুহির 2 হাত দেখতে লাগলো। রুহির হাতে মেহেন্দি পরানো হয়েছে এবং হাতের এক কোণায় ছোট করে লেখা রয়েছে সিয়ামের নাম। সাইফানের দৃষ্টি অনুসরণ করে রুহিও তাকালো নিজের হাতের দিকে। প্রথমে খেয়াল না করলেও এবার রুহি দেখলো সিয়ামের নামটা। এই নাম আমার হাতে কেন? সাইফান, বিশ্বাস করুন আমি আপনার নাম বলেছিলাম মেহেন্দি আর্টিস্টকে। সাইফান রক্ত চক্ষু নিয়ে তাকালো রুহির দিকে, হিসিয়ে বলল, ওরা তোমার হাতে ওই বাস্টারটার নাম লিখিয়ে কি ভেবেছে তোমাকে আমার থেকে কেড়ে নেবে? সিয়াম আপনার ভাই হয় সাইফান। কিসের ভাই? যে ভাই নিজের ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়ায় সে আমার ভাই হতেই পারে না। কথাটা বলে সাইফান রুহিকে ভালো করে পর্যবেক্ষণ করলো। এরপর বলল, এ সাজ তোমার আমার জন্য সাজার কথা ছিল জান, অথচ তুমি এ সাজ এক বাস্টার্ডের জন্য সেজেছ। সাইফান বিন সাদ এতটাও ভালো মানুষ নয় যে নিজের ভালোবাসাকে অন্যের হতে দিবে এত সহজে। সাইফান রুহির দোপাট্টা খুলে ফেললো। এরপর একে একে রুহির সমস্ত গহনা খুলে ছড়ে ফেলতে লাগলো। তা দেখে রুহি বলল, সাইফান শান্ত হন। শান্ত হব? সিরিয়াসলি জান? বারবার আমাকে শান্ত থাকতে হবে কেন? দাদাভাই যখন তোমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করতো তখন তুমি দাদাভাইকে কিছু বলোনি, চুপচাপ সহ্য করে গেছো। আমি বারবার তোমাকে বলতাম জান, লাইফ পার্টনার না বাবা, একজন ভালো বন্ধু ভেবে হলেও না হয় তোমার কোনো বিপদে আমাকে ডেকো, কিন্তু তুমি আমার কথায় কানই দাওনি। একবার ভাবো তো জান, যাকে তুমি ভালোবাসো তাকে মাঝরাতে নিচে চাচাতো ভাইয়ের রুম থেকে বের হতে দেখলে ঠিক কেমন লাগবে ভাবতে পারছো একবারও আমার ব্যথাটা? রুহি চুপ করে রইল। তাতে সাইফানের রাগ বাড়ল। জান, তোমার সেফটির জন্য আমি কক্সবাজার প্রতিটা রুমে সিসিটিভি লাগিয়েছিলাম। আমি সবটাই জানতাম। তোমার আর দাদাভাইয়ের প্রতিটা কনভারসেশন আমার জানা, কিন্তু তোমাদের একসাথে দেখার পর আমার প্রতিটা প্যানিক অ্যাটাক আর শ্বাসকষ্ট তোমার জানা নয়। তুমি সহজে আমার রিপ্লেসমেন্ট মেনে নিতে পারো, কিন্তু আমি পারবো না। তুমি জানো এই 1 বছর আমার সাথে কি হয়েছে? আমার তো আজ বেঁচে থাকারই কথা ছিল না। কথাগুলো বলে সাইফান রুহির লিটা খুলে ফেলল। রুহি সাইফানের দিকে এক নজরে তাকিয়ে আছে। তখনই সাইফানের নজর এলো রুহির গলার দিকে। সাইফান জিজ্ঞেস করলো, আমার দেওয়া সিনটা কোথায়?
রুহির মনে পড়লো সকালে সিএম এসে বলেছিল সেন্টটা খুলে ফেলতে, বিয়ের পর আবার পড়তে বলেছিল। রুহিকে চুপ থাকতে দেখে সাইফান আবারও জিজ্ঞেস করলো, সেন্টটা কোথায় যান? আমি না করেছিলাম তোমাকে সেন্টটা কখনো খুলতে? জবাবে আমতা আমতা করে রুহি বলল, সিএম বলেছিল খুলে ফেলতে। সিএমের নাম শুনতে সাইফান হিংস্র নয়নে রুহির পানে তাকালো। রুহি চুপসে গেল ভয়ে। ওরা চেয়েছে আমার প্রতিটা চিহ্ন তোমার উপর থেকে মুছে ফেলতে, কিন্তু জান সব কিছু কি এতই সহজ? কথাটা বলে সাইফান রুহির দিকে এগোতেই রুহি মাথা নাড়িয়ে না করলো। তা দেখে সাইফান চোখ মেরে বলল, ইয়ে জান। নিস্তব্ধ এই রজনীতে সাইফানের এক লিমিটলেস উন্মাদনার সাক্ষী হলো রুহি। পরের দিন ভোর 5টা। সিএম বসে আছে ড্রয়িং রুমের সোফায়। মোমিন সাহেব সবেমাত্র অফিসার রিবাবের সাথে কথা বলে এসে সিএমের পাশে বসলেন। সিএম মোমিন সাহেবকে জিজ্ঞেস করলো, রুহির কোনো খোঁজ পেয়েছো বাবা? না, অফিসার জানালো রুহি পার্লার থেকে বের হয়ে গাড়িতে বসেছিল, এরপরে রুহি নিখোঁজ। ওনারা চেষ্টা করছেন গাড়িটির খোঁজ করতে। মোমিন সাহেবের কথা শুনে সিএম এক দীর্ঘশ্বাস ছাড়লো। এরপর বলল, আমার জীবনে কিছু ভালো হতে নিলেই কেন যেন ঝড়ের মতো সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলের কথা শুনে মোমিন সাহেব চিন্তায় পড়ে গেলেন। সময় গড়ালো আরও অনেকটা। ঘড়িতে বাজে বেলা 11টা। সিএম কিছুক্ষণ পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই খোদেজা বেগম বললেন, বাবা মাথা ঠান্ডা রেখো। মায়ের সাবধান বার্তার কারণ বুঝলো না সিএম, তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? উত্তরে খোদেজা বেগম ইশারা করলেন ড্রয়িং রুমের দিকে। সিএম দেখলো হালকা গোলাপি রঙের 3 পিস পরিহিত রুহিকে। কয়েক সেকেন্ডের জন্য সিএম নিজের হার্টবিট মিস করলো। খোদেজা বেগমের দিকে তাকিয়ে বলল, মা রুহি এসেছে? ফাইনালি আমার রুহি এসেছে মা, আমি আর ওকে একা ছাড়বো না। কথাগুলো বলেই রুহির কাছে চলে গেল সিএম। দূর থেকে খোদেজা বেগম বিড়বিড় করে বললেন, যে ভয়টা পাচ্ছিলাম তাই সত্য হলো। জলমলা দিনটা হঠাৎ করে কেমন কালো মেঘের অন্ধকারে ঢাকা পড়ল গেল। রুহিকে দেখে সিএম ঠিক যতটা খুশি হয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি ক্রোধান্বিত হলো রুহির পাশে সাইফানকে বসে থাকতে দেখে। সাইফানকে দেখে সিএমের মুখের আদলে বদলে গেল, যা রুহির চোখে ধরা পড়তেও সিএমের উদ্দেশ্যে বলল, ভাইয়া ভালো আছেন? রুহির মুখে ভাইয়া ডাকটা ঠিক সহ্য হলো না সিএমের। দাঁতে দাঁত চেপেও বলল, আমার মনে হয় না আমি তোমার কোনো জন্মের ভাই লাগি বলে। সিএমের কথা শুনে রুহির হাসি ফেলেও তা চেপে গেল। সিএম আবারও বলল, কালকে তুমি কোথায় চলে গিয়েছিলে? কত খুঁজেছি আমরা তোমাকে, তুমি কি কোনো বিপদে পড়েছিলে? আমাকে ফোন করনি কেন? এক নাগারে কথাগুলো বলে থামলো সিএম। রুহি আর চোখে তাকালো সাইফানের দিকে। সাইফান এখনও রুহির পাশের সোফায় বসে এক মনে ফোনে কিছু করছে। রুহি এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, সিএম ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার খারাপ সময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি হয়তো আপনার ওই উপকারের প্রতিদান কখনোই শোধ করতে পারবো না, তবুও যদি কখনো প্রয়োজন হয় জানাবেন। রুহির কথা শুনে সাইফান এক নজর তাকালো রুহির দিকে। সিএম এবার আর নিজের রাগ দমন করতে পারল না। চেঁচিয়ে বলে উঠল, এসব কি বলছো তুমি রুহি? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার বাগদত্তা। তাহলে এইসব প্রতিদানের কথা কোথা থেকে আসছে? সিএমের কথা শেষ হতে সাইফান উঠে দাঁড়ালো। সিএমকে উদ্দেশ্য করে বলল, আমি চেয়েছিলাম মাথা ঠান্ডা রাখতে, কারণ তুই জানিস আমার মাথা গরম হলে ঠিক কী হয়। কিন্তু না, তোর কথায় মাথা ঠান্ডা রাখা সম্ভব না। সাইফানের কথা শুনে সিম চুপ করে রইল। তা দেখে সাইফানা আবারও বলল, আমার সাথে তোর কোনো শত্রুতা নেই সিয়াম, তাহলে কেন তুই রুহির দিকে হাত বাড়িয়েছিস? তুই তো জানতিস রুহি আমার কে, তারপরও? কিন্তু তুই তো মরে গিয়েছিলি। সিএমের কথায় সাইফান হাসল, বলল, তোর দুর্ভাগ্য আমি মারা যায়নি। মানে? আমি কিন্তু কিছুই করিনি ভাইয়া, যা করার মুহিম সাহেব করেছেন। এবার সাইফানের সোয়াল শক্ত হয়ে এলো। ওদের কথার মাঝে ড্রয়িং রুমে উপস্থিত হলেন মুমিম সাহেব। সিএমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে তিনি সাইফানকে বললেন, সাইফান কি হয়েছে? সাইফান উত্তর করলেন না মুমিন সাহেবের কথা। তা দেখে তিনি আবারও বললেন, তুমি যে বেঁচে আছো, সুস্থ আছো, এটা আমাকে জানাওনি কেন বাবা? আমি কতটা কষ্টে দিন অতিবাহিত করেছি তা তোমার ধারণার বাহিরে। সাইফান নিচের দিকে তাকিয়ে কথাগুলো চুপচাপ শুনল। এরপর বলল, আমি বেঁচে আছি ঠিকই,
কিন্তু আপন মানুষদের ধোকায় আমি বেশি গিয়েও মরে গিয়েছি বাবা। সাইফান মুমিন সাহেবের মুখে হাত রেখে চুপ করতে বললেন। সাইফান, আমি তোমার নিজের বাবা না হলেও বাবার থেকে কোনো অংশ কম ভালোবাসা দিইনি তোমাকে। তোমার কিছু হলে আমারও ব্যথা লাগে বাবা। তাহলে তুমি কিভাবে পারলে রুহির সাথে সিএমের বিয়ে দিতে? একদিন তো তুমি আমাকে কথা দিয়েছিলে রুহিকে আমার করে দিবে, তাহলে আমার অনুপস্থিতিতে কেন এমনটা করলে বাবা? সাইফানের কথার কি উত্তর দিবেন মুমিন সাহেব? উনি যে চাননি রুহির জীবন নষ্ট হয়ে যাক। সারা জীবন একজন মৃত মানুষকে আঁকড়ে ধরে যে বাঁচা যায় না। মুমিন সাহেবকে চুপ থাকতে দেখে সাইফান মুমিন সাহেবকে বললেন, বাবা মানে বাবাই হয়। আমি তোমাকে কখনো সৎ বাবা ভাবতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমার অবর্তমানে তুমি যা করেছ তার জন্য আমি কখনো তোমার সাথে আর কথা বলবো না। কথাটা বলে সাইফান বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। মুমিন সাহেব সবার আড়ালে চোখের পানি মুছে নিয়ে চলে গেলেন। পড়ে রইল সিয়াম আর রুহি। রুহি এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল। সাইফান আর সিয়াম মুমিন সাহেবের নিজের সন্তান নয়, এই কথাটা ভীষণভাবে অবাক করেছে রুহিকে। রুহি দেখল ড্রয়িং রুম এর এক পর্দার আড়ালে থেকে একটা ছায়া সরে গেল। রুহি ছায়াটা অনুসরণ করে গেল খোদেজা বেগমের ঘরে। রুহিকে এ সময় নিজের রুমে দেখে খোদেজা বেগম জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আমি আপনার থেকে কিছু জানতে চাই। একটু আগে ড্রয়িং রুমে হওয়া কথাগুলো সত্যটা জানতে এসেছো, তাই তো? রুহি হাসিচক মাথা নাড়ালো। খোদেজা বেগম রুহিকে নিজের পাশে বসতে বলল। এরপর একটা ছবি রুহিকে দিয়ে বলল, তুমি আমার ছেলের বউ, আজ হোক বা কাল হোক সত্য তুমি জানবে। এটুকু বলে একটু থামলেন খোদেজা বেগম। এরপর চোখের পানি মুছে নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করলেন, পিসার বাবার সাথে আমার বিয়েটা হয় অদ্ভুতভাবে। আমরা একই কলেজে পড়তাম, আমি, মমিনা, সাদ। আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম। আমার পরিবার খুবই স্ট্রিক্ট ছিল বিদায় প্রেমের বিয়ে করা কখনোই মানতেন না। আমিও সাদকে অনেক ভালোবাসতাম, তাই আমরা ঠিক করি আমরা কোর্ট ম্যারেজ করব। আমাদের সাথে মমিন ছিল, ও বললো কোর্ট ম্যারেজ করে রাখতে। আমরা বিয়েটা করলাম। এরপর পড়াশোনা চালিয়ে গেলাম। কলেজ শেষে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর বাসা থেকে একটু দূরে বাসা নিয়ে আমি আর সাদ থাকতাম। বাসায় জানতো আমি লেডিস হোস্টেলে উঠেছি। দিন ভালোই যাচ্ছিল। হঠাৎ করে একদিন আমি শুনতে পারি সাদ পরিবার সহ বিদেশে চলে যাবে। আমি সাথে সাথে কথা বলি, তখন ও বলে যে হ্যাঁ, ওরা চলে যাচ্ছে। তখন আমি বলি, আমার কি হবে সাদ? উত্তরে সে বলে যে সে ফিরবে 6 মাস পরে, সে আসবে আমাকে নিতে। তার পরিবার রাজি করাতে তার সময় প্রয়োজন, আর এর জন্য এই মুহূর্তে তাকে তার পরিবারের সাথে চলে যেতে হবে। আমি না চাইতেও সাদকে যেতে দিই। এয়ারপোর্টেও আমার হাত ধরে আস্থা দিয়ে যায় যে ও ফিরবে। আমি অপেক্ষা করি। এর মধ্যে আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সাদকে জানাই বিষয়টা, কিন্তু ততদিনে সাদের ব্যবহার পরিবর্তন এসে পড়েও আমাকে বলে অ্যাবর্শন করতে। আমি ভেঙে পড়ি। এরই মধ্যে জানতে পারি সাদ ওখানে গিয়ে অন্য সম্পর্কে জড়িয়েছে এবং বিয়ে করতে চলেছে তারা। আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। মমি শুরু থেকেই আমার পাশে ছিল, ও সবটা জানতো। তাই ডিসিশন নিলাম বেবি অ্যাবর্শন করাবো। হসপিটালেও গেলাম, কিন্তু ভয় পেতে লাগলাম। মনে হলো নিজের ভুলের জন্য নিষ্পাপ বাচ্চাটাকে কেন মেরে ফেলবো। কত মানুষ আছে শত চেয়েও সন্তান পায় না, আর আমি আল্লাহর দেওয়া নিয়ামত কীভাবে মেরে ফেলবো? এই কথা ভেবে সেদিন হসপিটাল থেকে ফেরত চলে আসি। পথের মধ্যে মমিনের সাথে দেখা হয়। ও আমাকে জানায় 7 ডিভোর্স পেপার পাঠিয়েছে সাইন করে। সেদিন আমি চিৎকার করে মাঝ রাস্তায় কান্না করি। মমিন সেদিন আমার সামলে নেয়। আমি ওকে আমার কনসিভের কথা জানাই। ও অনেক খুশি হয়। এর কিছুদিন পরে মা আসে আমার সাথে দেখা করতে। তখন মা সবটা জানতে পেরে এবং বাবাকে জানায়। আমার পরিবার থেকে আমাকে ত্যায্য করা হয়। মমিন সেদিন আমার পরিবারের সামনে দাঁড়িয়ে সমস্ত দোষ নিজের কাঁধে নেয়। এমনকি সেদিনই আমাকেও বিয়ে করে। এরপর থেকে আজ পর্যন্ত কখনো মনে হয়নি সেই কালো দিনগুলোর কথা। মমিন আমাকে কখনোই সেই সব কথা মনে করতেই দেয়নি। তবে 7 বছর বয়সের সময় সিএম জানতে পারে সত্যটা। সেদিন থেকে ও কেমন যেন বদলে যায় আর ধীরে ধীরে বিপথে চলে যায়। মমিন কখনো ছেলেদের নামের শেষে নিজের পদবি লাগায়নি। তবে মমিনের পুরো নাম সাইদুল সাদ খান মমিন। দুজনের নামে সাদ হলেও মন মানসিকতার দিক থেকে তারা ভিন্ন। মমিন প্রেশার থেকে বেশি আদর সাইফান আর সিএমকে করে। এক নাগারে কথাগুলো বলে থাকলেন
খোদেজা বেগম। রুহির চোখ অশ্রুসিক্ত। মোমিন সাহেবকে রুহি বরাবরই খুব একটা পছন্দ করে না, কেননা তিনি শুরুতে রুহির সাথে খারাপ ব্যবহার করেছেন, যদিও সেটা সাইফানকে বিয়ে করার জন্য। তবে আজ মোমিন সাহেবের জন্য রুহির সম্মান 1000 গুণ বেড়ে গেছে। রুহি খোদেজা বেগমকে জড়িয়ে ধরে বলল, আপনি কান্না করবেন না, বাবা ছেলের মান অভিমান খুব দ্রুতই কেটে যাবে। খোদেজা বেগম উত্তর করলেন না। রুহির কথা নীরবে চোখের পানি মুছে নিলেন। সময় কেটে গেল 2 দিন। এই 2 দিনে সাইফান বাসায় আসেনি। রুহির সাথে ফোন করে সাইফানের কোনো খোঁজ পায়নি। মোমিন সাহেব চিন্তায় 2 রাত না ঘুমিয়ে প্রেশার বাড়ি অসুস্থ হয়ে পড়েছেন। সিএম সব চুপচাপ দেখছে শুধু। রুহি সাইফানের উপর বড্ড রাগ হচ্ছে, এভাবে না বলে হারিয়ে যাওয়ার মানে কি? কথাগুলো ভাবতে ভাবতে রুহি ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝেও টের পায় কেউ ওর কোমরে স্লাইস করছে। রুহি দ্রুত চোখ মেলে তাকাতে সাইফানকে দেখতে পায়। সাইফানের চোখ দেখে মনে হচ্ছে গত কয়েক রাত ঘুমায়নি, বড্ড ক্লান্ত দেখার চোখে। রুহি সাইফানকে সরিয়ে দেয় নিজে থেকে। টাল সামলাতে না পেরে বিছানা থেকে পড়ে যায় সাইফান। রুহি ক্ষিপ্ত কণ্ঠে বলে, কোথায় ছিলেন 2 রাত? এভাবে সবাইকে চিন্তায় ফেলার মানে কি? চিন্তা? আমার জন্য তোমার চিন্তা হয় বুঝি? হবে না কেন? আপনাকে কতগুলো কল করেছি, কোনো হিসাব আছে? সিএম তো বাসাতেই ছিল, এরপরও আমাকে মিস করার কারণ কি জান? রুহি কিছুক্ষণ সময় লাগলো সাইফানের কথার অর্থ বুঝতে। আর যখন বুঝলো তখন রাগে রুহির মাথা ফেটে যেতে লাগলো। তা দেখে সাইফান উঠে এসে রুহির হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, তোমার সাথে আমার সম্পর্ক সবসময় একতরফা জান। তোমার অনুপস্থিতিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়েছি বারংবার, আর তুমি অন্য কাউকে আমি ভেবে সুখে থেকেছ। আমাকে জ্বালাতে তুমি বরাবরই পছন্দ করো জান, তা আমি জানি, কিন্তু এবার তুমি জ্বলবে। তোমাকেও বুঝতে হবে ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখা কতটা কষ্টের। মানে আপনি অন্য কারোর সাথে গিয়ে ডলাডলি করবেন এখন? সাইফান বাঁকা হাসলো রুহির কথায়। এরপর রুহির গলা থেকে টান দিয়ে সেন্টে ছিঁড়ে ফেললো, আমার দেওয়া জিনিস পড়ার ওদিকে তুমি হারিয়েছ জান। পরের দিন সকালে রুহি ঘুম থেকে উঠতে দেখলো সাইফানের ফোনটা বাজছে। সাইফানকে না ডেকে রুহি ফোন রিসিভ করলো, কিন্তু অপর পাশ থেকে কেউ কথা বলছে না। তা দেখে রুহির রাগ হলো। ও জালো কণ্ঠে বলল, আমার নিঃশ্বাসের শব্দ শুনতে ফোন করেছেন? এমন কথা শুনে থতমতে খেল রানা। রানা সাইফানের নতুন পেয়ে। রুহির কথা শুনে রানা পট করে ফোন কেটে দিল। রুহি ভাবল হয়তো কোনো মেয়ে ফোন করেছিল, তাই ও ঘুমন্ত সাইফানের বুকের উপর সরে বসলো। আচমকা এমন হওয়ায় সাইফানের ঘুম ভেঙে গেল। রুহি সাইফানের গেঞ্জির কলার ধরে জিজ্ঞেস করলো, বল মেয়েটাকে? কোন মেয়ে যান? নাটক করছেন? একটু আগে কে আপনাকে ফোন করেছিল? আমি বুঝি না ছেলে মানুষের স্বভাব কেন ছাগলের মতো। ঘরে বিরিয়ানি রেখে বাইরে ফান্তা ভাত খাওয়ার কি মজা। জান তুমি কি ইনসিকিউর ফিল করছো? রাখ তোর ইনসিকিউর, বল মেয়েটাকে। রুহির রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখতে সাইফানের বেশ ভালোই লাগছে, কিন্তু সাইফানকে চুপ থাকতে দেখে রুহির রাগ বেড়ে যাচ্ছে। এরই মধ্যে আবারও কল এলো। রুহি ফোনটা ছুঁড়ে মারলো ফ্লোরে। তা দেখে সাইফান রুহিকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার ফোনটার এই অবস্থা কেন করলে? আমার কত জরুরি কল আসে। রুহি ফাত্তা দিল না সাইফানের কথায়, হন হন করে রুম থেকে চলে গেল। রুহিকে চলে যেতে দেখে সাইফান হাসলো। সকাল 9টা। মোমিন সাহেব টিভি দেখছেন। রুহি মোমিন সাহেবকে সায়নি দিয়ে টিভির দিকে নজর দিল। নিউজে দেখানো হচ্ছে গত 1 বছর আগে মিথ্যা জামিনের কাগজ দেখিয়ে পালিয়ে যাওয়া আসামি ডক্টর রিহান খানকে গত রাতে সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। কোনো এক আগন্তুকের মাধ্যমে পুলিশ জানতে পারে আসামির অবস্থান সম্পর্কে। এরপরেই আসামিটিকে আটক করে পুলিশ। আসামির বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস এবং বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে সীমান্তে কয়েক মাসের দাঙ্গার প্রধান হয়তো ডাক্তার রিহান খান। নিউজটা দেখে রুহি চমকালো। রিহানকে অ্যারেস্ট করা হয়েছে, সেই ভিডিওটা দেখানো হচ্ছে। রিহানের পাশে ওর স্ত্রী হিসেবে তিশাকে দেখে রুহি বেশি অবাক হয়েছে, কিন্তু রুহি ভাবছে কার মাধ্যমে জানতে পারলো পুলিশ। রুহির ভাবনার মাঝে দরজায় বেল বেজে উঠলো। খোদেজা বেগম দিয়ে দরজা খুলতে রানা হন্তদন্ত পায়ে ভেতরে এলো। খোদেজা বেগম জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? আমি রানা, সাইফান স্যারের নতুন পিএ। সাইফানের পিএ কথাটা শুনিয়ে রুহি রানাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। তখনই সাইফান রুম থেকে রেডি হয়ে বের হলো। এই প্রথম সাইফানকে ফর্মাল ড্রেসে দেখলো রুহি।
সাইফান এসে রানার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি আরসুকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। রাতে রুহি বিছানা গোছাচ্ছে, এমন সময় সাইফান রুমে এলো। রুহি সাইফানকে দেখে দপ করে বিছানায় বসে পড়ল। কি হয়েছে জান? রুহি উত্তর করল না। সাইফান বুঝলো সকালের বিষয়টা নিয়ে রুহির মন খারাপ। জানো, ওটা কোনো মেয়ের ফোন ছিল না। রানা কল করেছিল সকালে। ওই একটু ইন্ট্রোভার্ট টাইপের, তাই তুমি কল রিসিভ করায় কথা বলেনি। রুহি তাকালো সাইফানের দিকে, কান্না আটকে বলল, আমি আপনাকে শেয়ার করতে পারবো না সাইফান। আমি পারবো না আপনার পাশে অন্য কাউকে সহ্য করতে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনার শূন্যতা অনুভব করতাম। আপনি শুধুই আমার। কথাগুলো বলে সাইফানকে জড়িয়ে ধরল রুহি। সাইফান মৃদু হাসল। রুহির কপালে ছুঁয়ে বলল, আমি তোমারই জান। আমি শুধু ব্যতীত অন্য কারোর কথা কল্পনাও করতে পারি না। তুমিই আমার মনে প্রথম প্রেমানন্দ তুলেছিলে। দিনকে দিন যার রেশ বেড়ে চলেছে যান। তাহলে কালকে অমন কেন বললেন? রাগ হয়েছিল তোমার উপর আমার, কিন্তু আমি বেশিক্ষণ তোমার উপর রাগ করে থাকতে পারি না জান। আপনার রাগের জন্য আমি কতটা কষ্ট পেয়েছি জানেন? সাইফান হাসলো রুহির কথায়। এরপর রুহিকে কোলে তুলে নিল। রুহির কানে পিস পিস করে বলল, সব কষ্ট শোধ করে দিব জান। 6 বছর পর, এই 6 বছরও বদলে গেছে অনেক কিছুই। সাইফানের সাথে মমিন সাহেব মান অভিমান কেটে গেছে। সিএম আবারও নিজের আগের ঠিকানায় চলে গিয়েছে। রুহি এখন নিজের একটা বিজনেস কোম্পানি তৈরি করেছে। সাইফান এখনও জান করে রুহির মাথা খেয়ে ফেলে। সাইফানের জান শুনতে শুনতে প্রিসাদ 2 বছরের মেয়ে সাফা রুহিকে জান মামি বলে ডাকে। প্রতিদিনকার মতো আজও রুহি সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে বাসায় ফেরে। রুহি বেল দিতে 4 বছরের ছোট্ট সানিমামন সাজিম দরজার কাছে ছুটে আসে। রুহি বাসায় ঢুকে 2 ছেলেকে কোলে তুলে নেয়। এরপর রুমে যেতে দেখে বিছানার উপর 1.5 বছরের রিয়ানা আর সাইফান ঘুমিয়ে আছে। রুহি বরাবরের মতো 2 ছেলেকে কোল থেকে নামিয়ে বাবা মেয়েকে কম্বল জড়িয়ে দেয়। তখনই ঘুম ভেঙে যায় সাইফান। চোখ ডলতে ডলতে উঠে বসে জিজ্ঞেস করে, কখন ফিরলে যান? একটু আগে। আপনি ঘুমান? না, রিয়ানার সাথে খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। অফিস থেকে এসে আপনার আগে চেঞ্জ করা উচিত সাইফান। এখন অফিস ড্রেস পরে আছেন আপনি, এটা কেমন কথা? আমার দোষ কি জান? সানিম সাজিদ বলল ওরা গেম খেলবে, তাই টেনে নিয়ে গেল। এরপর তোমার মেয়ে কান্না শুরু করলো। কারো কাছে থাকবে না সে, তাই তো আমি ওর সাথে খেলা করলাম। বুঝেছি। এবার যান, ফ্রেশ হয়ে আসুন। সাইফান ফ্রেশ 2 ঘন্টা পর রাত 9টা বাজে। রুহিকে বিছানা নিয়ে ছাদে এসেছে সাইফান। আজ রুহির জন্মদিন। রুহিকে নিয়ে বরাবরের মতো একটা বার্থডে ডেট প্ল্যান করেছে রুহি। ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে রুহিকে উশ করে সাইফান। এরপর একটা রিং রুহির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা কিন্তু আমার পছন্দের না জান। সাজিম পছন্দ করেছে। আসলেই? উত্তরে সাইফান হাসিসূচক মাথা নাড়ালো। তা দেখে রুহি ফিক করে হেসে ফেলে। এটা আমার খুব পছন্দ হয়েছে সাইফান। রুহির কথা শুনে সাইফান স্বস্তির শ্বাস নেয়। এরপর দুজনে একসাথে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। সাইফান রুহিকে নিয়ে ছাদে থাকা দোলনায় বসে। রুহি সাইফানের কাঁধে মাথা রেখে বলে, আমার এলোমেলো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সাইফান। ধন্যবাদ কাজে হবে না জান, আমার অন্য কিছু চাই। রুহি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। তা দেখে সাইফান বলল, আমার আরও একটা ছোট্ট প্রিন্সেস চাই জান। কথাটা শুনে রুহির মাথা ঘুরে গেল। 3 জনের দুষ্টুমিতে আমি পাগল হয়ে যাই। আর আপনি আরও একজনের কথা বলছেন? হ্যাঁ জান, দেখো না, সানিম সাজিম রিয়ানাকে নিয়ে টানাটানি করে। আরও একজন এলে তো আর টানাটানি করবে না, ওরাই খেলবে। সুন্দর হবে না বলো? হ্যাঁ, তারপর আপনি বলবেন আপনার ভাল লাগছে না, বাচ্চারা নিজেরা খেলছে, আরও একজন দরকার। তা তো অবশ্যই জান। কি? সাইফান মাথা নাড়িয়ে না করলো, বলল, থাক জান, রিয়ানা আর একটু বড় হোক। রুহি হাসলো। সাইফানের হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো। সাইফান অবাক হয়ে রুহির দিকে তাকালো। রুহি মাথা নাড়িয়ে হাঁ করলো। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে শেষ হয়ে গেল। গল্পটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর কারা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনেছেন তারাও কমেন্ট করে আমাকে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।